আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রা। একটি গল্প দিয়ে শুরু করি। একটি বয়স্ক সিংহ এবং একটি তরুণ সিংহ একটি জঙ্গলে বসবাস করত। একদিন হঠাৎ করে দেখা গেল সেই বয়স্ক সিংহকে বেশ কয়েকটি কুকুর, বন্য কুকুর এসে কামড় দেওয়ার চেষ্টা করছে। আর সে যেহেতু বয়স হয়ে গেছে, বয়সের ভারে এখন সে আগের মতো আর রাগ ঝাল মেটাতে পারে না, সে একটু পিছনের দিকে যাচ্ছে। এমন সময় তরুণ সিংহটি উপর থেকে, পাহাড়ের উপর থেকে গর্জন দিল, সাথে সাথে সবকটি বন্য কুকুর বয়স্ক সিংহটিকে ছেড়ে চলে গেল। তখন দূর থেকে একটি শিয়াল পুরো যে বিষয়টাই দেখছিল, তখন এসে তরুণ সিংহকে জিজ্ঞেস করলো যে, তোমার সাথে তো ওর এই জঙ্গলের রাজত্ব নিয়ে বিরোধ, তো তুমি কেন ওকে সাহায্য করলে? তখন বললো যে, দেখো, ও হচ্ছে আমার স্বজাতি ভাই, ও সিংহ, আমিও সিংহ, আর যে কুকুর তারা হচ্ছে নতুন রাজত্ব নিতে চাচ্ছে, যার কারণে আমি যদি এখন এদেরকে থামিয়ে না দিতাম তাহলে কিন্তু একদিন আমারও বয়স হতো, এই কুকুরের জাত আমাকেও এসে আক্রমণ করতো এবং সেদিন আমি পরাস্ত হতাম, আমাকে বাঁচানোর কেউ থাকতো না। ঠিক আমরা দেখলাম এই যে জাতীয় নাগরিক পার্টি 1 জুলাই থেকে জুলাই পদযাত্রা শুরু করেছে এবং তারা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ হয়ে গত 16ই জুলাই গোপালগঞ্জে গেল এবং সেখানে তাদের সাথে সংঘর্ষ হলো, কাদের? আওয়ামী লীগ এবং এনসিপির মানে লোকদের মধ্যে। এবং পরবর্তীতে আমরা জানি যে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা এই এনসিপির নেতাদেরকে সরকার উদ্ধার করে সেখান থেকে সেফটি নিয়ে এসেছে। এবার আমি আসি, আমার এই গল্পটা বলার উদ্দেশ্যটা আমি এবার বলি। সেটা হচ্ছে এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলোতেই সাথে সাথে আমরা দেখলাম কি তারা কিন্তু এনসিপির পক্ষে সমবেদনা জানালেন এবং সরকারকে আইন শৃঙ্খলা রক্ষা যেন আরও সমুন্নত করেন এবং এই ব্যাপারে যে তাদের দুর্বলতা আছে সেটা, সেই একই বক্তব্য কিন্তু মোটামুটি বিএনপি, জামাত এবং অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো থেকে আমরা দেখলাম। এটাকে অবশ্যই একটি ভালো দিক, রাজনীতির একটি ভালো দিক। কিন্তু আবার অপর দিকে এবার যদি আমরা দেখি, এই যে গোপালগঞ্জের এই ঘটনাটা কেন ঘটলো? তারা জুলাই পদযাত্রা নামে একটা যাত্রা শুরু করলো, তাই এটা তাদের রাজনৈতিক কর্মসূচি, সারা বাংলাদেশে তারা যাবে। কিন্তু আমরা দেখলাম যখনই তারা গোপালগঞ্জে গেল তখনই তারা নাম দিল মার্চ টু গোপালগঞ্জ। আবার যখন তারা কক্সবাজার গেল তখন তারা মার্চ টু কক্সবাজার এবং সেখানে যে তারা বিএনপির একজন খুব সিনিয়র নেতার সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিন। অর্থাৎ তারা যেখানে যাচ্ছে সেখানেই তারা মব জাস্টিস এবং ভায়োলেন্স সৃষ্টি করছে এবং তারা বলছে সেনাবাহিনী এবং পুলিশ কি করে, আমাদের কেন তারা সেফ দেয় না? সেনাবাহিনী আর পুলিশ তো চলে জনগণের ট্যাক্সের টাকায়। তোমরা কারা যে তোমাদেরকে শুধু নিরাপত্তা দিতে হবে? এক্ষেত্রে আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের অবশ্যই চিন্তার বিষয়। আজকের দিনই কিন্তু শেষ দিন না। যেরকম 16 বছর দুর্বিষহ অত্যাচারের পরে শেখ হাসিনাকে আজকে পলাতক জীবনযাপন করতে হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদকেও কিন্তু একসময় 10 বছর বা 20 বছর পরে এই মূল্যায়নটা হবে যে তারা কি এই যে এনসিপির নামে নতুন সন্ত্রাসী একটি রাজনৈতিক দলের জন্ম দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য কি? এবার আমি আসি, এই যে বললাম প্রথমে একটি গল্প বললাম রাজনৈতিক দলগুলো সেই অনুযায়ী আমি সমর্থন করি, কিন্তু এই যে গোপালগঞ্জে 5টি হত্যা হলো এবং 5টি লাশ পড়ে গেল, এর দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে এবং এনসিপিকে নিতে হবে। তারা রাজনীতি করলে রাজনীতি করবেন, গোপালগঞ্জে তো বিএনপি, জামাত সবাই রাজনীতি করছেন, কই প্রতিদিন তো ওখানে আক্রমণ মারামারি হচ্ছে না, তাহলে তারা গেলে কেন হলো? তারা কেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যেখানে যাচ্ছে সেখানে, এবং তাদের বিপক্ষে কেউ বললেই তাকে তারা আক্রমণ করছে এবং পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। এবং যেই সেনাবাহিনীর বিরুদ্ধে, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রতিনিয়ত তাদের নেতারা অকথ্য ভাষায় বক্তব্য দিচ্ছে, এই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতারা, সেখানে সরকার আবার এনসিপি বা নাগরিক পার্টির নেতাদেরকেই মানে সেফটির জন্য এখন আমরা জানি ডগ স্কোয়াড দিয়েছেন এবং সশস্ত্র বাহিনী সবসময় তাদের নিরাপত্তায় নিয়োজিত আছেন। কিন্তু আমার প্রশ্ন, কেন? সশস্ত্র বাহিনী তো দেশ ও জাতির নিরাপত্তার জন্য, এনসিপির নিরাপত্তার জন্য কেন? এবং আমরা জানি এই যে
হঠাৎ করে একটি বক্তব্য দিলেন, কে বিএনপির নেতারা বক্তব্য দিলেন যে আওয়ামী লীগের যারা ভালো আছে তারা যে কোনো দলে মানে জয়েন করতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে এবং জামাতেরও একই ধরনের বক্তব্য আসলো, এবং আমরা কিন্তু দেখলাম, আমি প্রায় বক্তব্যগুলো বিএনপি জামাতকে নিয়ে আসি, কারণ কি তারা এখন যেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে মানে ম্যান্ডেটের দিক থেকে ওন করে। ঠিক আমরা দেখলাম কি 600 থেকে 700 আওয়ামী লীগের ব্যবসায়ীরা এনসিপিতে জয়েন করলো, এবং বড় বড় ব্যবসায়ীরা জামাতে ইসলামে জয়েন করলেন। যেমন আমরা জানি ইসলামী ব্যাংকে তারা করায়ত্ত করেছে, দখলে নিয়েছেন, ঠিক এই ধরনের অনেক বড় বড় প্রাইভেট ব্যবসায়ীরা জামাতে ইসলাম। আর বিএনপিতে জয়েন করলো কারা? ওই রাস্তার ছেসকা চোরেরা। অর্থাৎ এখানে আমি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে অবশ্যই চিন্তা করতে হবে কোনো বক্তব্য দেওয়ার আগে, যেহেতু এখন আওয়ামী লীগের ইনএবসেন্স বিএনপির ঘাড়ে বা জামাতের ঘাড়েই কিন্তু এসে দায়টা পড়ে যায়। এনসিপি আমরা জানি তারা ফ্রাঙ্কেস্টাইনের দৈত্য তৈরি হতে চাচ্ছে। তাদেরকে নিয়ে জনগণের কোনো আশা বা আকাঙ্ক্ষা যেটা ছিল গত 1 বছরে, আমার মনে হয় সেটা অলরেডি শেষ। সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা মুছে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন তাদের আসনকে কনফার্ম করা পার্লামেন্টে, এবং মানে পার্লামেন্ট যেই পর্যায়ে হোক, নিম্ন পরিষদ, উচ্চ পরিষদ, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একটি সম্ভবত আন্তর্জাতিক গোষ্ঠী চাচ্ছেন বাংলাদেশে এই ধরনের একটি ফ্রাঙ্কেস্টাইন রাজনৈতিক দলের অবস্থান তৈরি করে দিতে, যেন ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে তারা খেলতে পারে। অর্থাৎ এনসিপি, যেটা আমি বলতে চাচ্ছি, এনসিপি হচ্ছে আওয়ামী লীগের ভূত। আবার এনসিপির নেতাদেরকে, তারা কিন্তু ছাত্রলীগেরই বা যুবলীগেরই যে পূর্ববর্তী যুবলীগের সদস্য ছিল, যেমন সার্জিসের বক্তব্য বা নাইদের বক্তব্য আমরা জানি। এই সার্জিসই কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন বঙ্গবন্ধু ছাড়া জাতি হয় না। বঙ্গবন্ধুকে যে অস্বীকার করে সে, মানে আর বললাম না সে যেই ভাষায় কথাটা বলেছিল, ও তো একটা বেয়াদব, ওকে নিয়ে আর কি বলবো আমি। তো এনসিপির এই বেয়াদবগুলো, অর্থাৎ আওয়ামী লীগের এই বেয়াদবগুলাই কিন্তু এনসিপি। অতএব সেই জায়গা থেকে আমি আরেকটি গল্প বলে আজকে শেষ করব। সেটা হচ্ছে এক রাজার একটি হীরার টুকরা হারিয়ে গেল। খোঁজ খোঁজ খোঁজ, কোথাও পাওয়া যাচ্ছে না সেই হীরার টুকরাটা। পরবর্তীতে একজন গণকের দ্বারস্থ হলেন রাজা। গণক অনেক গণে টনে বললেন যে সেটা একটা ইঁদুরের পেটে আছে। এখন সেই ইঁদুরটাকে কে হত্যা করবে? একজন সৈনিক বলল যে ঠিক আছে, আমি এটা উদ্ধার করার চেষ্টা করব। রাজা তিনি ঢুকে গেলেন ইঁদুরের গর্তে। পরবর্তীতে তিনি সেই হীরার টুকরাটা উদ্ধার করে এনে রাজাকে দিলেন। রাজা খুব খুশি হলো। রাজা খুব খুশি হয়ে এখন পুরস্কার দিলেন সেই সৈনিক এবং সেই গণককে। এবার রাজা জিজ্ঞেস করলেন সেই সৈনিককে, তুমি কি করে এটা উদ্ধার করলে? তখন বলল রাজা, যেই ইঁদুরটা এটা খেয়েছে সে আপনার ঘরে এসে মানে সে যখন খাওয়া খুঁজতে বের হয়েছিল তখন আপনার ঘরে এসে কোনো খাওয়া না পেয়ে হীরার টুকরাটা খেয়ে ফেললো। যখন হীরার টুকরাটা খেয়ে ফেললো তখন তার গা থেকে যে আলো প্রজ্বলিত হচ্ছিল বা আলো বেরোচ্ছিল, সে তো তার স্বজাতি থেকে আলাদা হয়ে গেল। তাই সে যখন তার গর্তে ফিরে গেল, সে কিন্তু তার জাতির সাথে আর মিশতে পারলো না। সে তখন উঁচু একটা আসনে যে বসে রইল, আর তার জাতি তো নিচে, সবাই তার নিচে ঘোরাফেরা করছে। যখন আমি ওখানে ঢুকলাম তখন দেখলাম একটা ইঁদুর সবচেয়ে আলাদা, এবং সে একটু উজ্জ্বল, অন্যদের চেয়ে একটু আলাদা, এবং অন্যরা তার কাছে যেতে ভয় করছে। তখন আমি তার কাছে যে তাকে হত্যা করলাম, সে তো নড়াচড়া করতে পারছে না, তাকে সবাই এনে খাওয়া দিচ্ছে, সে খাচ্ছে, আর সে ওখানে শুধু বসে আছে আর নির্দেশনা দিচ্ছে। তো আমি তাকে যে হত্যা করলাম এবং তার পেট চিরে এই হীরার টুকরাটা উদ্ধার করলাম। অর্থাৎ আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এই উপদেষ্টা পরিষদকে এটাই বলতে শেষ করতে চাই, এই যে জুলাই মাসে আমরা জানি এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এই এইচএসসি পরীক্ষার মধ্যে এই জুলাই পদযাত্রাটা রাখার কি দরকার ছিল? এ থেকেই বোঝা যায় যে এই বেয়াদবগুলা রাজনীতি তো জানেই না। তারা কোনো একটা কিছুর আশায় বা কোনো একটা মব ভায়োলেন্স করে আগামী নির্বাচনকে বা কোনো একটা ইস্যু তৈরি করে পিছাতে চায়। তাদের উদ্দেশ্য অন্য, বা কেউ বা কারা তাদেরকে দিয়ে তাদের উদ্দেশ্য সফল করতে চাচ্ছে। অর্থাৎ জাতির কাছে এবং উপদেষ্টা পরিষদের কাছে আমার আহ্বান থাকবে, এবং রাজনীতিবিদদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা শুধু রাজনীতির জন্য এবং দেশের ভবিষ্যৎ মঙ্গলের জন্য রাজনীতি করেন। কোনো ফ্রাঙ্কেস্টাইনের ভূতকে আমরা দেখতে চাই না। জি, ধন্যবাদ।